এরপরে আমরা দেখলাম যে নলেজ হচ্ছে বলা হচ্ছে যে কোনো কাজ করার সাবজেক্টিভ নলেজ, মানে থিওরিটিক্যাল নলেজটাকে থিওরিটিক্যাল যে বিষয়টা কিভাবে করবে এই জানাটাকে বলা হচ্ছে নলেজ, কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে স্কিল, আর অ্যাটিটিউড বলা হচ্ছে প্যাটার্ন অফ অ্যাকশন, যে কাজটা করার মানসিকতাটাকে বলা হচ্ছে অ্যাকশন। এগুলা নিয়ে আর আলোচনা করব না এখন। আমরা বলতেছি যে কম্পিটেন্সির এলিমেন্ট হচ্ছে তিনটা, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। এটা যখন একসঙ্গে ব্লেন্ড হয়ে যাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে কম্পিটেন্সি। এখন কি ফিচার অফ কম্পিটেন্সি? ফিচার মানে তো আমরা জানি বৈশিষ্ট্য। কম্পিটেন্সির বৈশিষ্ট্য হচ্ছে চারটা। এলিমেন্ট কয়টা? তিনটা। তিনটা, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। স্কিল আর আর ফিচার হচ্ছে চারটা বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে বিং অ্যাবল টু ডু দ্য জব, মানে ওই কাজটা তার করতে পারতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, মানে তাকে জানতে হবে যে কিভাবে এবং কেন কাজটা ঘটতেছে, সংগঠিত হচ্ছে। কেন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ওই ক্লায়েন্ট পার্সপেক্টিভ। আমি ডিম ভাজবো, কেন ভাজবো সেটা আমাকে জানতে হবে। মানে কেনর উপরে ডিপেন্ড করে কিভাবে ভাজবো, এইটাই। তো এই জন্য তাকে অবশ্যই জানতে হবে যে কাজটা হোয়াই অ্যান্ড হাউ, যে কিভাবে এবং কেন এই কাজটা সংগঠিত হবে। 3 নম্বর হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। যদি কোনো কারণে কাজটা করতে যে ভুল কোনো কিছু হয় বা ইরেগুলারিটিস কোনো কিছু ঘটে, তাহলে কিভাবে সে কাজটা উদ্ধার করবে বা তখন করণীয়টা তাকে জানতে হবে বা পারতে হবে কাজটা করে আসার জন্য। এইটাকে বলা হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। আর ফাইনালি হচ্ছে রাইট অ্যাপ্রোচ টু ডু জব প্রপারলি অ্যান্ড সেফলি, কাজটা সঠিকভাবে এবং নিরাপদভাবে করার জন্য যে মানসিকতাটা থাকা দরকার, যে অ্যাপ্রোচটা থাকা দরকার, সেটা তাকে করতে হবে। তাহলে এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে কম্পিটেন্সির ভিতরে বিদ্যমান। এই চারটা বৈশিষ্ট্য না থাকলে তাকেও আমরা অ্যাকনলেজ করতে পারবো না বা স্বীকৃতি দিতে পারবো না যে তার ভিতরে কম্পিটেন্সি আছে আর কি। এটা তাহলে আমরা দেখলাম কম্পিটেন্সি কাকে বলে, কম্পিটেন্সির এলিমেন্ট, কম্পিটেন্সির ফিচার। এইবার আসে হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কয় দিক থেকে কম্পিটেন্সিটাকে বিচার করা যায় বা বিচার করতে হবে। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে চারটা। বৈশিষ্ট্যের সঙ্গে মিল আছে, বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তো ডাইমেনশনটা দাঁড় হয়, এই জন্য বৈশিষ্ট্যটার সঙ্গে মিল থাকবে। প্রথমে যেটা বলা হচ্ছে টাস্ক স্কিল, সেকেন্ডটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, থার্ডটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এবং ফোর্থ হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? চারটা। চারটা। টাস্ক স্কিল, টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট, কন্টিজেন্সি স্কিল, আর জব আর রোল এনভায়রনমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট করতে হবে আর কি। এবার আসুন একটু বিস্তারিত করি টাস্ক স্কিলটা কি। টাস্ক স্কিলটা হচ্ছে the required performance which is described in the unit of competency at the competency standard। মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ফলো করে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে টাস্ক স্কিল। মানে উদাহরা কাজ করে তো লাভ নেই, বা আমি যেটা বললাম বা মানে কাজ আমরা অনেকেই পারি, কিন্তু স্ট্যান্ডার্ড অনুসারে করতে পারাটাকে বলা হবে হচ্ছে টাস্ক স্কিল, ঠিক আছে। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হচ্ছে মাল্টিপল টাস্ক অথবা জব গুলাকে ম্যানেজ করার জন্য যে দক্ষতা, এটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। অ্যাবিলিটি টু প্ল্যান অ্যান্ড ইন্টিগ্রেট অ্যাজ মেনি ডিফারেন্ট টাস্ক অ্যাজ পসিবল ইন অর্ডার টু কমপ্লিট এ জব। একটা জব করতে গেলে বা একটা কাজ সম্পন্ন করতে গেলে আমাদের অনেকগুলা কাজ করা লাগে, মাল্টিপল কাজ করা লাগে। তো সেইগুলাকে অর্গানাইজড ওয়েতে সঠিকভাবে ধাপ অনুসারে মেনটেন করে করতে পারাটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। এবং পাশাপাশি একাধিক জব
করাটাকেও বলা হয় হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। উদাহরণ যদি দেই সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল যদি আমি বলি, ধরেন বাসায় মেহমান আসছে, বিরিয়ানি রান্না করতে হবে। এই বিরিয়ানি রান্নাটা হচ্ছে আমার জব, বা এখন আমি শাহী বিরিয়ানি রান্না করতে পারি, তাহলে আমার ভিতরে টাস্ক স্কিল আছে, শাহী বিরিয়ানি রান্না করতে হবে। তাহলে শাহী বিরিয়ানির স্ট্যান্ডার্ড অনুসারে রান্না করতে পারাটাকে বলা হচ্ছে টাস্ক স্কিল। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হচ্ছে ওই শাহী বিরিয়ানি রান্না করতে গেলে যে মাংসটাকে কিউরিং করা লাগবে, ও সেই কিউরিং করার জন্য যে মশলাগুলো আছে সেই সকাল থেকে সেই মশলাগুলো প্রস্তুত করা লাগবে, পেঁয়াজ রসুন ছুলে টুলে এগুলা। তো এইগুলা যে একটা ধারাবাহিক যে বিষয়গুলো আছে, এই ধারাবাহিক ভাবে সুন্দর করে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর আমি এটার উদাহরণ হিসেবে দেই হচ্ছে আমাদের পরিবারের কর্ত্রী মহোদয়কে, মানে হোম মিনিস্টারকে। সেটা আপনার আমাদের মা হোক বা আমাদের বিবি হোক, সকালবেলা থেকে উঠে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু টাস্ক ম্যানেজমেন্টই করে, কোনো কিছুতে কিন্তু হয় না। ছেলে যদি আরো ছোট হয়, 1-1.5 বছরের হয়, তাহলে তো কোনো কথাই নাই। ওই ছেলে হাগুমুতু করতেছে, সেটাও ঠিক সময় মতো পরিষ্কার হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে, আপনার নাস্তাও হচ্ছে, খাবারও ঠিক মতো হচ্ছে, তার ভিতর দিয়ে ঘর মোছানো হচ্ছে, আবার ঘরদোর গোছানো হচ্ছে। তাহলে কত সুন্দর একটা টাস্ক ম্যানেজমেন্ট। মানে সারাদিন সে টাস্ক গুলা করে, সে কিন্তু আমাদের কারো কাছে শুনে কিন্তু করে না, বা আমাদের কাছ থেকে কিন্তু পরিকল্পনা নিয়ে করে না। সে নিজ দায়িত্বে একটার পর একটা সুন্দর করে ম্যানেজ করে করে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বলা হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর একটা উদাহরণ আমি দেই, সেটা হচ্ছে যে সবজির দোকানে, আপনি যদি সবজির দোকানে যান, একটু বড় সড়ো দোকান হলে দেখবেন যে সে একসঙ্গে 5 জন ক্লায়েন্ট হ্যান্ডেল করে, বা 5 জন কাস্টমার, বা 2 জন 4 জন 5 জন যাই আসুক না কেন হ্যান্ডেল করে বা ম্যানেজ করে। কিভাবে? আগের 2 জন কাস্টমার অলরেডি আছে, সে মাপতেছে। আপনি যে হয়তো বেগুন বা করলায় হাত দিছেন, সঙ্গে সঙ্গে একটা ঝুড়ি এগিয়ে দেয় যে স্যার বা ম্যাডাম বেছে নেন। ও কিন্তু এই ফাঁকে আরেকজনে আর একটা আইটেম মেপে দিল, ওইটা মেপে দিয়ে তারপরে আবার আপনারটা ওই ঝুড়িতে আপনি উঠাইলেন, ওইটা মেপে আপনার ব্যাগে দিল। এইভাবে কিন্তু দেখেন সে সুন্দর করে একসঙ্গে 4-5টা কাস্টমার কিন্তু একসঙ্গে ম্যানেজ করে। দ্যাট ইজ অলসো কল্ড টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওই কাস্টমার বা ক্লায়েন্ট গুলোকে যদি আপনি একটা টাস্ক ধরেন, তাহলে সে কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট করতেছে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল যদি আমরা বলি, সেটা হচ্ছে যে বিকল্প পদ্ধতিতে কাজটা করতে পারা। মানে এটা এখন বলবেন যে এটা কেন দরকার? দেখেন, ইরেগুলারিটিস অথবা মানে কাজ করতে করতে একটা বিপত্তি ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। তাই বলে কি কাজ থেমে যাবে? কাজ তো এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে ওইটার বিকল্প কিছু জিনিস ব্যবহার করে সে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এইখানে আমরা বলি হচ্ছে, আমরা যারা এখানে যারা বিশেষ করে ছেলেরা আছি বা মেয়েরা আছি, আমরা হয়তো আমাদের প্রত্যেকের লাইফের কিছু অংশ বা কোনো এক সময় ব্যাচেলর লাইফ কাটিয়েছি, অথবা এখনো অনেকে হয়তো আমি জানি না, বিবাহিত ব্যাচেলর হিসেবে হয়তো অনেকে লাইফ লিড করি বা কাটাই। মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাচেলর লাইফের সময় দেখেন, মশারি টানানোর জন্য যদি ওয়ালে লোহা পেটানোর দরকার ছিল, হাতুড়ি কিন্তু থাকতো না। তাহলে আমরা কি করতাম? ওই রান্নাঘরে যে শিল নোড়ার নোড়াটা নিয়ে আসতাম, আয়না ঠিকই লোহা পিটে মশারি টানায় কিন্তু ঘুমাইছি, মশার কামড় কিন্তু খাই নাই। আর না হলে কি করছি, চারপাশে 4টে চেয়ার অথবা টেবিলের পায়ার সঙ্গে বাঁধছি, বেঁধে কিন্তু কাজ কিন্তু ঠিকই চালাইছি, যে মশারি কিন্তু ঠিকই টানাইছি। তা হাতুড়ি দিয়ে হচ্ছে আপনার লোহা পিটানোর দরকার ছিল, অথবা মশারি স্ট্যান্ড থাকার দরকার ছিল। এটা হচ্ছে রেগুলার প্রসেস, কিন্তু নাই। কি করবেন? কন্টিজেন্সি। ঠিক আছে? কন্টিজেন্সি।
তো ওইটাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কাজ কন্টিনিউ করতে হবে, এর জন্য যা করা লাগে তাই করতে হবে, ঠিক আছে? এই বলে আবার টেস্টার নাই বলে কেউ হাত দিয়ে কারেন্ট শক করতে যদি দেখতে যায়, তাহলে তো আবার হবে না। হ্যাঁ, কন্টিনজেন্সি কোন পর্যন্ত করা যাবে সেটাও আমাদেরকে আবার মেজারেবল থাকতে হবে আর কি, যে এই পর্যন্ত কন্টিনজেন্সি করা যাবে। কারণ ইলেকট্রিক্যাল নাইফ নাই, এই জন্য ব্লেড দিয়ে মনে করেন যে কাটতে হবে। হুম, হতে পারে না? বা আমরা তো অনেক সময় করার চেষ্টা করি, ছোটবেলায় দেখছি যে ইলেকট্রিক্যাল নাইফ বলতেছে, সার্জিক্যাল নাইফ নেই, এই জন্য ব্লেড দিয়ে হয়তো সার্জিক মানে অপারেশন চালায় ফেললাম আর কি। তো এটা তো আবার কন্টিজেন্সি হবে না, নাকি হবে স্যারেরা? না স্যার, এখানে সেফটি ইস্যুর একটা ব্যাপার আছে। তো সেফটি যদি ফ্যাক্টর আছে। অ্যাটিটিউড, নলেজ, স্কিল, অ্যাটিটিউড বাদ যাইবে, তখন অ্যাটিটিউড বাদ যাবে। কনফিডেন্ট হবে। না, স্যার তো কইছে যে বিকল্প পদ্ধতিতে কাজ করতে পারলে হবে না, হাতুড়ির বদলে যদি নোড়া ব্যবহার করতে পারি, তাহলে সার্জিক্যাল নাইফের বদলে ব্লেড নয় কেন? নতুন ব্লেড কিনে নিয়ে আসবো। সেটা আবার হবে না, মানে এই জন্য হচ্ছে যে আমাদের ওইটা আবার মেজারেবল করতে হবে যে কোন পর্যন্ত আমরা আসলে যেতে পারবো কোন বিষয়ে। আপনি সঠিক বলছেন, সেফটি ইস্যুতে কোনো কন্টিজেন্সি চলবে না আর কি। আর জব রোল এনভায়রনমেন্ট কি? জব রোল এনভায়রনমেন্টটা বলা হচ্ছে যে যে কোনো পরিবেশে কাজটা করতে পারে। এখন পরিবেশ মানে কি প্রাকৃতিক পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ ডেফিনেটলি একটা ফ্যাক্ট, কিন্তু সিচুয়েশনটাও কিন্তু পরিবেশের ভিতরে পড়ে। আপনার আশেপাশে যেসব কলিগরা আছে, আপনার কলিগ, আপনার বসের বিহেভিয়ারও পরিবেশের ভিতরে পড়ে। একই সঙ্গে অনেক কলিগ কাজ করি, কেউ ইমোশনাল, আপনি একটুতে একটু বললে সে মানে হয় কেঁদে দেয়, না হয় রেগে যায়, মানে খুবই এই ইমোশনের জায়গাটা খুব সেন্সিটিভ মানুষ তো। আবার কেউ আছে খুবই কথা কম বলে, আপনি একটা জিনিস জিজ্ঞাসা করছেন শুধু মাথা নাড়ে, এনাফ। কেউ আছে মানে আপনি দিন শেষে মনে হয় যে ওর কথার ঠেলে আমার মাথা ধরে গেছে, এরকম আছে। তো ডিফারেন্ট কাইন্ড অফ পিপুল, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পিপুল আমাদের সঙ্গে আমাদেরকে কাজ করতে হয়, প্রতিদিন হ্যান্ডেল করতে হয়। তো তাদের এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারাটাকে জব রোল এনভায়রনমেন্ট বলে। আর অন্যান্য পরিবেশ তো আছে, যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা বা এরকম হটেবার যে কোনো কিছু যে আছে, যে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে পারাটাকেও জব রোল এনভায়রনমেন্ট বলা হয়। যেমন আমাকে অ্যাপ্রন পড়তে হবে, কাজ করতে গেলে সেফটি ইস্যুতে অ্যাপ্রন পড়তে হবে, অ্যাপ্রন পড়লে স্বাভাবিকভাবে গরম বেশি লাগবে, কিন্তু তারপরও ওই অ্যাপ্রনটা পরে যে আমি কাজ করতে পারতেছি, দ্যাট ইজ কল্ড জব রোল এনভায়রনমেন্ট স্কিল, যে আমি ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেছি। ওই টক্সিক আমার কলিগটাকে আমি ম্যানেজ করতে পারতেছি, আমি হ্যান্ডেল করতে পারতেছি, ওটাও জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়বে। আমার রুমে এসি নাই, তারপর আমি কাজ করতে পারতেছি, এটাও জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়বে, ঠিক আছে? তো এই 4 ডাইমেনশনটা আসলে যদি এক কথা যদি উদাহরণস্বরূপ দেখতে চাই বা পাই, তাহলে আমি বলে দিই যে আপনার গৃহকর্ত্রীর দিকে তাকান, তার ভিতরে কম্পিটেন্সির 4টে ডাইমেনশনই আপনি বিদ্যমান পাবেন। সেটা হোক আপনার মা অথবা আপনার ওয়াইফ, যে গৃহ পরিচারিকা করে বা মানে আমার বাসাতে কাজ, কাজ বলবো না, মানে পরিচালনা করেন, ওই উনার দিকে তাকান। দেখেন এই 4টে ডাইমেনশনই আপনার আছে। সে সকল কাজে পটু, টাস্ক স্কিল তার আছে, তবে টাস্ক ম্যানেজমেন্ট তো মাশাল্লাহ, কন্টিজেন্সিও আছে, সেটা করে, এবং জব রোল এনভায়রনমেন্ট করে, কারণ সে এক এক সময় এক এক রোল প্লে করতেছে। সে কারোর স্ত্রী, কারোর মা, কারোর খালা, তো সে তো সব রোল প্লে করতেছে। আবার ছেলে মেয়ে যদি 3টে 4টে হয়, তো 3-4 জনের বায়না 3-4 রকম। কেউ কথাও কয় না, মাথাও নাড়ে না, আবার কেউ মারে ফাটায় দেয়। তো এরকম সে কিন্তু জব রোল এনভায়রনমেন্টটাও কিন্তু সে মেইনটেইন করতেছে। তো আমরা যখন কারোর ভিতরে কম্পিটেন্সি যাচাই করতে যাব, আমাদেরকে 4টা ডাইমেনশনে কিন্তু যাচাই করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে তার ভিতরে টাস্ক স্কিলটা আছে কিনা, তার ভিতরে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, সে টাস্ক ম্যানেজমেন্ট করতে পারতেছে কিনা টাস্ক গুলাকে,
তার জব সম্পাদনের জন্য, সে কন্টিজেন্সি করতে পারতেছে কিনা, যে তার যাতে ভবিষ্যতে কোনো বাধা আসলে বা কাজ করতে গেলে কোনো বাধা আসলে সে উতরাইতে পারবে কিনা আদৌ, তার ভিতরে জব রোল এনভায়রনমেন্ট আছে কিনা, সে সকলের সঙ্গে তার ক্লায়েন্ট, স্টেক হোল্ডার, পরিবেশ, সামগ্রিক বিষয়গুলা বিবেচনা করে সে কাজটা কমপ্লিট করতে পারতেছে কিনা, সেটাও তাকে দেখতে হবে। সেটা, এই চারটে ডাইমেনশনই আমাদেরকে একজন ক্যান্ডিডেটের ভিতরে দেখতে হবে। আর অ্যাসেসর হিসেবে যদি দেখে, তাহলে ট্রেনার হিসেবে অবশ্যই আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট অ্যাসেসর হিসেবে যদি দেখে, তাহলে ট্রেনার হিসেবে আমাদেরকে আমাদের ট্রেনিদের ভিতরে 4 ডাইমেনশনে কম্পিটেন্সিটাকে ইম্প্রোভাইজ করতে হবে, ঢুকাইতে হবে তার ভিতরে। ঠিক আছে, এই জন্য এটা বোঝাটা খুবই জরুরি। এখন একটা ছবি নিশ্চয় দেখতে পাচ্ছেন, গিফট বা ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, কি দেখা যাচ্ছে? স্যার সে গাড়ি চালাচ্ছে। মোটরসাইকেল এটা চালাচ্ছে। জি স্যার। হ্যাঁ, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। ওকে ফাইন, মোটরসাইকেল চালাচ্ছে। তাহলে একে আমরা জব দিলাম যে খুলনার আহ, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে। আমি ধরে নিলাম যে বয়রা কলেজ মোড় থেকে তাকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে একজন গেস্টকে রিসিভ করে আনার জন্য, মনে করেন এটা হচ্ছে তার জব। এবার এই জবের ভিতরে আপনি 4টা ডাইমেনশন চিন্তা করেন, যে আমরা যে একটু আগে যে পড়লাম 4 ডাইমেনশন, তাহলে এই জবটার ভিতরে টাস্ক স্কিল কোনটা হতে পারে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি কি হতে পারে, কন্টিজেন্সি কি হতে পারে, জব রোল এনভায়রনমেন্ট কি হতে পারে। জব হচ্ছে এটা, বা কাজ হচ্ছে এটা, যে তাকে অফিস থেকে বাস স্ট্যান্ডে যে, নাম বললাম না, যে যার যেমন বাস স্ট্যান্ডে যে, এবং বাস স্ট্যান্ডটা 5-7 কিলো দূরে মনে করেন, যে এই 5-7 কিলো দূরের একটা বাস স্ট্যান্ডে যে একজন গেস্টকে রিসিভ করে নিয়ে আসতে হবে। এবার আপনি চিন্তা করেন, 1-2 মিনিট একটু চিন্তা করেন এবং আমাকে এক একজন করে ফিডব্যাক দেন যে স্যার এটা টাস্ক স্কিল এটা হতে পারে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল এইগুলা, কন্টিজেন্সি এটা বা এইগুলা, আর জব রোল এনভায়রনমেন্ট এইগুলা। হয়ে গেলে জানান, রেসপন্স করিয়েন যে যে বলতে পারবে।
কি হয়নি কারোর? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, ভাবেন। স্যার বলবো? হ্যাঁ, মানে ভাবা শেষ হলে বলেন, আর যদি ভাবতে আরো সময় লাগে সময় নেন, সমস্যা নেই। স্যার ভাবা শেষ হয়েছে। ওকে, মাসুদ ভাইটা একটু পরে শুনি, অন্যান্যদের তো একটু শুনি না। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আজকে যতটুকু পড়াইছেন এর মধ্যে প্রায় 7 থেকে 8টার বেশি প্রশ্ন ছিল। এটুকুর মধ্যে জি, আমাদের কাছে কোশ্চেন গুলো খুব আননোন ছিল এই আর কি, এই জন্য খুব সমস্যা হচ্ছিল। না সমস্যা না, আননোন কোশ্চেন গুলো দেওয়া হয়েছে কিউরিসিটি জাগানোর জন্য। আচ্ছা কি আর কেউ এখনো, সবার কি চিন্তা মগজ খুলতেছে? মগজ খুলতে হবে, না হলে কিন্তু হবে না। অলিয়া রহমান ভাই, বলতে পারেন, সমস্যা নেই, শুনতেছি আমরা। জি স্যার। হুম, স্যার এখানে স্যার হচ্ছে বাইক চালানোটা স্যার টাচ স্কিল এবং হুম, স্যার বাইকটা গ্যারেজ থেকে বের করা এবং স্যার বাইকটা স্টার্ট করা এবং স্যার বাইক আমরা যে সাথে ইসে সোনাডাঙ্গা পর্যন্ত যাবো স্যার বিভিন্ন আ গলি আছে বা মোড় আছে এগুলা স্যার ঠিকমতো ওভার করা স্যার এগুলো স্যার টাস্ক স্কিল ম্যানেজমেন্ট। হুম। তারপর স্যার হচ্ছে কনজেক্টিক কন্টিজেন্সি, মানে হ্যাঁ বলেন, বিকল্প, হ্যাঁ। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল স্যার আ আমার বাইকটা যদি মানে হাওয়াটা যদি লিক হয়ে যায় স্যার এগুলা স্যার ঠিক করে নেওয়া। সেই সময়কার মানে যেখানে আছে স্যার মানে এর মিস্ত্রি যেখানে আছে সেখানে নিয়ে যেয়ে ঠিক করা। এগুলো স্যার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সিটা একটু দুর্বল হয়ে গেল যে। কন্টিজেন্সিটা হচ্ছে বিকল্প, তাই না? ও এমন কিছু হবে যেটা বিকল্প, আপনার গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে তো সে তো বিকল্প করেও যেতে পারতেছে না, আচ্ছা, আচ্ছা। জি স্যার। তাই না? হ্যাঁ, জি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সমাধানের দিকে যাব। বাকি দুইটা হয়েছে। আহ, আর জব রোল এনভায়রনমেন্টটা। স্যার জব রোল এনভায়রনমেন্টটা স্যার আমি মানে যাতায়াত পথে স্যার বৃষ্টি হলো বা বিভিন্ন ট্রাফিক জ্যামে মানে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ থাকলো স্যার। সেখান থেকে স্যার মানে এগুলা জায়গা পর্যন্ত পৌঁছানো ওই পরিবেশের ভিতরে এটা স্যার জব এনভায়রনমেন্ট। জব রোল এনভায়রনমেন্টটা হয়েছে, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, এটা বুঝতে পারছি আর কি, সমস্যা নাই। থ্যাংক ইউ অলি রহমান ভাই। এখানে দীপঙ্কর,
কন্টিনিউয়াসি কি আমরা অন্য মানে গাড়ি ব্যবহার করতে পারি কিনা ওই মুহূর্তে, যেহেতু স্যার যেটা অন্য বলছেন। গাড়ি ব্যবহার না, তাহলে তো কন্টিজেন্সির উদাহরণ হলো না, ওইটা তো আপনি মানে জবই পাল্টে গেল। স্যার যেহেতু স্যার নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে স্যার। চাকা নষ্ট হয়ে গেলে কি কন্টিজেন্সি করার সুযোগ আছে? হ্যাঁ, স্পেয়ার চাকা লাগাইতে পারেন আপনি। স্পেয়ার চাকা যদি বলেন বা ওটার লিকটা সারতেছেন, তাহলে কন্টিজেন্সি হলো না, বা টাইম মতো পৌঁছানোর তো সুযোগ থাকলো না, তাই না? জি স্যার। তো যাই হোক, এরকম একটা ইস্যু এসে যায়। জি। জি। আচ্ছা, আর বলেন বলেন। ওকে, আশিস দা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিছেন তো? আপনারটা সবার আপনার, আমি জানি যে আপনার একটু কথা বলার সমস্যা, তো আপনারটা আমি সকলের সঙ্গে একটু শেয়ার করি, প্লাস যেখানে গ্যাপটা হয়েছে আমি বলে দিচ্ছি। আশিস দা শুনতে পেলে হ্যান্ড রেজ করেন জাস্ট, তাহলে হবে। ওকে, আচ্ছা। আপনি টাস্ক স্কিল লিখছেন, সে চিন্তা করে গাড়ি চালাচ্ছে, যে কোনো পথে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, কোন পথে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। টাস্ক স্কিল দাদা কাছাকাছি গেছে, একটু সামান্য একটু আছে, সেটা আমরা বুঝতে পারবো আর কি। আর টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সে কত সময়ের ভিতরে যেতে পারবে। না, এইখানে একটু গ্যাপ হয়েছে, সে কত সময়ের ভিতরে যেতে পারবে, বা সময়ের ভিতরে সে যেতে পারবে, এটা হয়তো আমরা টাস্ক স্কিল বলতে পারতাম, যে সে মোটরসাইকেলটা চালিয়ে সময় মতো যেতে পারবে। এটা আমরা টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলানোর ওই যে অলিয়ার ভাই যেটা বলছেন, যে গাড়ি থেকে গ্যারেজ থেকে বের করা বা ইয়ে করা, এগুলো হতে পারে এই আর কি। আর কন্টিজেন্সিটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্টটা কন্টিজেন্সি ম্যানেজমেন্টের ভিতরে চলে আসছে, যে পথে যাচ্ছে ওখানে জ্যাম আছে, অন্য পথে যেতে হবে। হ্যাঁ, এটা একটা কন্টিজেন্সি হতে পারে, যে সোজা পথে আমার জ্যাম আছে, কিন্তু সময় মতো পৌঁছানোর জন্য আমি বিকল্প পথ ব্যবহার করলাম। সুন্দর, এটা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হয়েছে। আর জব রোল এনভায়রনমেন্ট, টাইম শেষ হয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম, তারপরে সময় মতো যেতে হবে, এটাই জব রোল এনভায়রনমেন্ট। না, এটা জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়তেছে না। জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়তেছে হচ্ছে যে সে যে কোনো সিচুয়েশনে ড্রাইভ করতে পারে, ঠিক আছে? এটাই আর কি। এইখানে টাস্ক স্কিলটা ডিফাইন করাটা খুব জরুরি। যদি টাস্ক স্কিল মানে যদি ডিফাইন করতে না পারি, তাহলে পরবর্তী জিনিসগুলা ঠিক করাটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? টাস্ক স্কিলের সঙ্গে পরের তিনটা একটু রিলেটেড, তো এই জন্য। ওকে, আর কেউ কিছু বলবেন? আশিস দা, থ্যাঙ্কস ফর ইয়োর ট্রাইং। হয়েছে, দুইটা হয়েছে, আর দুইটা একটু গ্যাপ আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ কিছু বলবেন? দীপঙ্কর দা তো কিছুই কয় না, খালি মানে উনি কোঅর্ডিনেট করে বলে মনে করে যে সব মাপ। দীপঙ্কর দা ফাঁকি দেয়। না স্যার, না স্যার, এটাও ছিল এরকম অলিয়ার স্যারের মতনই ওইরকমই। এই জন্য আমি শুধু আসলে কন্টিনিউয়ান্সিটা একটু করছি। ওকে, মাসুদ ভাইটা একটু শুনি তাহলে। মাসুদ ভাই, স্যার আপনি প্রথমে বলতে আমারটা আমি লিখছি টাস্ক স্কিল, লিখছি মোটরসাইকেল চালায় যাওয়াটাই হচ্ছে তার টাস্ক স্কিল ওখানে। আর টাস্ক ম্যানেজমেন্ট মোটরসাইকেল স্কিল, চালায় যাওয়াটা, সে মোটরসাইকেল চালাইতে পারে, এটাই তার টাস্ক স্কিল। রাইট আর রাইট রাইট, মোটরসাইকেল চালাইতে পারে, এইটা টাস্ক স্কিল, রাইট। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে যেমন তার স্পিড বাড়ানো কমানো, গিয়ার দেয়া, তারপর ব্রেক করা, হর্ন বাজানো,
মোটরসাইকেল থামানো, স্টার্ট দেয়া, এই যে মোটরসাইকেল চালানোর সময় যে অন্যান্য কাজগুলো একই সাথে সে করে, আহ, একই সাথে সেইটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা আমার কাছে মনে হয়েছে। হুম, আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা মনে হয়েছে একটা, ওই যে এর আগে উদাহরণ দিয়েছে যে ট্রাফিক জ্যাম হয়েছে, সে যে রোডে যাবে ভাবছিল সে একটা বিকল্প রোডে গেল, হুম, এই। আর জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে, যেহেতু তার মাথায় হেলমেট ছিল না, সেই প্রচন্ড গরমের মধ্যে চালাচ্ছে, আবার জ্যাম ছিল, জ্যামটার মধ্যে দিয়েও সে আবার মাঝে মধ্যে চালাচ্ছে। আর তার যেহেতু হেলমেট ছিল না, দেখা গেল ট্রাফিক পুলিশ তারে ধরলো, তারে ম্যানেজ করলো। তো আবার তার বন্ধু পিছনে চড়তে চায় না, যে বন্ধুকে আনতে গেছে তারাও ম্যানেজ করলো। মানে এনভায়রনমেন্টাল ম্যানেজও করলো, আবার হিউম্যান ম্যানেজ গুলো, ওই ম্যানেজমেন্ট গুলোও করলো। যে এই, এটা হচ্ছে আমার ইয়া ছিল। হুম। আর টাস্ক স্কিল তো ঠিক আছে, যে মোটরসাইকেল এখানে আমরা জবটা কি দিছি বুঝতে হবে, যে তাকে মোটরসাইকেল চালিয়ে ওইখান থেকে একজন গেস্ট আনতে হবে বাস স্ট্যান্ড থেকে, তাহলে তাকে নিশ্চয় মোটরসাইকেল চালিয়ে যেতে হবে। তাহলে মোটরসাইকেল চালাইতে পারাটা হচ্ছে টাস্ক স্কিল, যে সে মোটরসাইকেল চালাইতে পারে। আমাকে বললো আমি মোটরসাইকেল চালাইতে পারি না, তাহলে তো আমি তো যেতেই পারবো না, তাই না? তাহলে মোটরসাইকেল চালাতে পারাটা হচ্ছে টাস্ক স্কিল, এটা ফ্যান্টাস্টিক, সুন্দর হয়েছে। আর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট যেটা বলছেন, যে স্পিড বাড়ানো কমানো, হ্যাঁ এটাও ঠিক আছে। এখানে আমরা আর একটু হর্ন বাজানো, ব্রেক দেয়া, গিয়ার কমানো বাড়ানো। গিয়ার কমানো বাড়ানো। আমরা যারা মোটরসাইকেল চালাইতে পারি তারা আমরা জানি যে মোটরসাইকেলের ক্লাস, গিয়ার, পিক আপ, এই তিনটার একটা ব্যালেন্স কিন্তু করা লাগে। আদারওয়াইজ হয় মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়, না হলে মানে সামনে যে গুতা লাগাই দেওয়া লাগবে। ব্রেক, ক্লাস, পিক আপ, গিয়ার, এই চারটা জিনিসের একটা সামঞ্জস্য করা লাগে, তাই না? এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। মানে এক একটাকে যদি এক একটা টাস্ক ধরি, ঠিক আছে, তাহলে এই যে টাস্ক গুলা সে ম্যানেজ করতেছে, এটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আমরা বলতে পারি এইটার ক্ষেত্রে। আর কন্টিজেন্সি যেটা বললেন, ওটা ঠিক আছে, যে এই রাস্তায় জ্যাম, সে বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছে, এটা কন্টিজেন্সি হতে পারে, ঠিক আছে, এটা একটা কন্টিজেন্সি হতে পারে। আবার আমরা যেহেতু টাস্ক স্কিল নির্ধারণ করছি হচ্ছে মোটরসাইকেল চালাইতে পারা, সেটার সঙ্গে এই কন্টিজেন্সিটা কি অ্যালাইন হচ্ছে? এক্ষেত্রে তেল ফুরিয়ে গেল, তেল নিতে হবে। না, তেল ফুরিয়ে যেতে তেল নিতে হলে তো একটা নতুন টাস্ক হয়ে গেল, ওটা কন্টিজেন্সি হচ্ছে না। এখানে কন্টিজেন্সি কি হবে? এখানে কন্টিজেন্সি হবে, আপনারা যেটা বলছেন ওটা ঠিক আছে, ওটা অন অফ দ্য মানে কন্টিজেন্সি, বাট নট রিলেভেন্ট টু টাস্ক স্কিল। তাহলে আমাকে টাস্ক স্কিলের সঙ্গে যদি রিলেভেন্ট করতে হয়, তাহলে আমরা এইটা করতে পারি কিনা, যে বর্তমান সময়ের আধুনিক মোটরসাইকেল গুলাতে ওই সেলফ স্টার্টার থাকে, কোনো কারণে সেলফ স্টার্টারে স্টার্ট নিচ্ছে না, তাহলে সে পায়ের কিক দিয়ে স্টার্ট নিচ্ছে, তাহলে এটা কি কন্টিজেন্সি হচ্ছে না? এটা কিন্তু টাস্ক Right. স্কিলের সঙ্গে অ্যালাইন করতেছে, জি স্যার। নাকি? জি স্যার। সকলে কি বুঝতেছেন? অন্যান্যরা সবাই বুঝতেছেন? হ্যাঁ, তাহলে জি স্যার। কন্টিজেন্সিটা ডেফিনেটলি আমাকে অ্যালাইন করতে হবে টাস্ক স্কিলের সঙ্গে, ঠিক আছে? আর জব রোল এনভায়রনমেন্ট যেটা বলছেন, যে মাসুদ ভাই যেটা বলছেন, যে হেলমেট মাথায় দিয়ে চলতেছে, গরমের ভিতরে চালাইতে পারতেছে, বা তাকে ম্যানেজ করতেছে, সে পড়তে চাচ্ছে না, তাকে বুঝাচ্ছে, হ্যাঁ এটা অন কাইন্ড অফ জব রোল এনভায়রনমেন্ট। কিন্তু আমার টাস্ক স্কিলের সঙ্গে বা ওই জায়গাটার সঙ্গে যদি আমি একটু অ্যালাইন করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে সে আঁকা বাঁকা রোডেও মোটরসাইকেলটা চালাইতে পারে, উঁচু নিচু রোডেও চালাইতে পারে, ভেজা রোডেও চালাইতে পারে, শুকনো রোডেও চালাইতে পারে, ফাঁকা এটা রোডেও বেশি চালাইতে রিলেভেন্ট। পারে, জ্যামালা রোডেও চালাইতে পারে, ঠিক আছে, সে কন্ট্রোল করতে পারে। তাহলে এইটা মানে এইটা জব এনভায়রনমেন্টটাকে আরো বেশি
অ্যালাইন করে আমার কাছে মনে হয় যেটা আর কি। জি স্যার। ঠিক আছে, জি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাউজিয়া আপু আপনি ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু 4 ডাইমেনশন বুঝলাম। তাহলে কম্পিটেন্সির কিন্তু A to Z আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার যদি আমরা কম্পিটেন্সির A to Z একটু আমরা রিভিশন দেই, তাহলে কিন্তু দেখতে পাবো যে কম্পিটেন্সির বেশ কিছু জিনিস কিন্তু আমরা দেখলাম। এই যে এখানে বলছে যে টাস্ক স্কিল বলতেছি মোটরসাইকেল রাইডিং, টাস্ক ম্যানেজমেন্ট আমরা বলতেছি যে প্রপার অ্যাডজাস্টমেন্ট অফ ক্লাস গিয়ার পিক আপ অ্যান্ড ব্রেক, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলতেছি যে ইট ডাজ নট স্টার্ট উইথ দ্য সেলফ স্টার্টার, স্টার্ট বাই কিকিং উইথ দ্য ফুট। আর জব রোল এনভায়রনমেন্ট বলতেছি যে এমটি রোড, বিজি রোড, বাম্পি রোড, ব্রোকেন রোড, ঠিক আছে, আনইভেন রোড, এগুলোকে আমরা বলতেছি জব রোল এনভায়রনমেন্ট। তো আমরা এখানে কিন্তু 3টা জিনিস দেখলাম যে হোয়াট ইজ কম্পিটেন্সি, ফিচার অফ কম্পিটেন্সি, ডাইমেনশন অফ কম্পিটেন্সি। 3টা জিনিস কিন্তু পেয়েছি, তাই না? আর সংজ্ঞার ভিতরে আমরা দেখছি যে হোয়াট ইজ কম্পিটেন্সি, সংজ্ঞা পড়তে যে আমরা দেখছি যে এলিমেন্ট হচ্ছে 3টা, নাকি? জি স্যার। আর একটা জিনিস পড়ছি, কি বলেন কম্পিটেন্সির? কি ফিচার্স অফ কম্পিটেন্সি আর ডাইমেনশন অফ কম্পিটেন্সি? না, ওই যে টাইপ অফ কম্পিটেন্সি পড়ছি না, জেনারিক কম্পিটেন্সি, সেক্টর, জি জি স্যার। টাইপ অফ কম্পিটেন্সি হচ্ছে ক্যাটাগরি অফ কম্পিটেন্সির মধ্যে, আর টাইপস হচ্ছে নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি না আর না অ্যাটিটিউড স্যার, কম্পিটেন্সি। নলেজ স্কিল আর অ্যাটিটিউড হচ্ছে এলিমেন্ট বলতেছি, কম্পিটেন্সির এলিমেন্ট। কম্পিটেন্সি কি দিয়ে তৈরি? এই 3টা জিনিস দিয়ে তৈরি। স্যার টাইপ আর ক্যাটাগরি এগুলো তো একই। টাইপস আর এই যে ক্যাটাগরি যেটা, এটা তো একই কম্পিটেন্সির ভিতর পড়ে। টাইপস আর ক্যাটাগরি, আচ্ছা আমি শুরু থেকে বলি। কম্পিটেন্সির সংজ্ঞা পড়ছি, সে সংজ্ঞার ভিতরে দেখছি যে কম্পিটেন্সির এলিমেন্ট 3টা, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, রাইট? জি স্যার। ওকে, এরপর আমরা কম্পিটেন্সি, টাইপ অফ কম্পিটেন্সি বা কম্পিটেন্সির প্রকারভেদ পড়ছি। 3 ধরনের কম্পিটেন্সি আছে, কি কি? জেনারিক, সেক্টর, অকুপেশনাল। হ্যাঁ, জি স্যার, অকুপেশনাল কিন্তু স্যার এইভাবে করলে এই আপনি যে প্রশ্ন দিয়েছেন, প্রশ্নে ধরা খাই যাব স্যার। কেন? প্রশ্নে এটাই তো। না, ওরা আবার টাইপস ধরছে ওই 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 3টাকে, আর ক্যাটাগরি ধরছে আবার এগুলাকে। না, তাহলে ওইখানে হয়তো ভুল হয়েছে বা মিসম্যাচ হয়েছে, কিন্তু নলেজ, স্কিল, অ্যাটিটিউড তো টাইপ হবে না। টাইপ মানে হচ্ছে প্রকার। হ্যাঁ, জি স্যার। নলেজ, স্কিল, অ্যাটিটিউড কখনো প্রকার হবে না, ওইটা না, ওরা কম্পিটেন্সির একবার এলিমেন্ট। লেখছে এলিমেন্ট স্যার, আবার আরেকবার লেখছে টাইপ অফ কম্পিটেন্সি 3 টাইপস। এটা হচ্ছে ওই 3টারই আবার কম্পিটেন্সি যোগ কইরা, যেমন নলেজ কম্পিটেন্সি, এলিমেন্ট কম্পিটেন্সি, আবার অ্যাটিটিউড কম্পিটেন্সি, এইভাবে ভাগ ভাই করে দিছে। কত নম্বর কোশ্চেন বলেন, ওইটা কারেকশন করতে হবে। ওটা টাইপ মিস্টেক করছে বা মানে যেটা একটা মিস্টেক হয়েছে আর কি, ওইটা সঠিক হয়নি, ওটা ভুল হয়েছে। আমাকে একটু জাস্ট আইডেন্টিফাই করে দেন কত নম্বর কোশ্চেন, ওটা কারেকশন করতে হবে। কারণ নলেজ ইজ কম্পিটেন্সি আর স্কিল কম্পিটেন্সি হয় না। ও যদি করে থাকে আমার চোখ এড়ায় গেছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটাই আছে, এটা হবে না। কম্পিটেন্সি 3 প্রকার: জেনারিক কম্পিটেন্সিস, সেক্টর, জেনারিক, অকুপেশন। ঠিক আছে, জেনারিক কম্পিটেন্সিস, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এরপর আমরা পড়ছি 4টা বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবল টু ডু দ্য জব। হ্যাঁ, তারপরে 2 নম্বরটা যেন কি পড়ছি, এটা ভুলে গেছি। স্যার নোয়িং হাউ এন্ড নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, তাই না? 3 নম্বরটা নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। আর 4 নম্বরটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ টু ডুইং দ্য জব, কি
উইথ সেফটি না কি যেন একটা আছে আর কি। এই তো এই চারটা হচ্ছে ফিচার। আর ডাইমেনশন তো আমরা একটু আগে দেখলাম, চারটা ডাইমেনশন: টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে? এ পর্যন্ত তো সবাই মোটামুটি আমরা ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে। এখন আসি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা জাস্ট দেখছি যে সিএস বলি, তাই না? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে? আপনারা কি কেউ বলতে পারবেন যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে কি বোঝেন আপনারা? স্যার বলবো? বলেন বলেন স্যার। স্যার, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হলো এমন একটি গাইডলাইন যেটা ইন্ডাস্ট্রি তৈরি করে, যেখানে একজন মানুষের প্রতিটি কাজ নলেজ, স্কিল, অ্যাটিটিউড দ্বারা আর কি মানে অ্যাটিটিউড অনুযায়ী কোন লেভেলে কতটুকু করবে তার বিস্তারিত বিবরণ আর কি সিএস এ লেখা থাকে। খুবই সুন্দর বলেছেন যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে এমন একটা গাইডলাইন, তাই তো? জি স্যার। হুম। যার ভিতরে ওই লেভেলের বা মানে সার্টিফিকেশন বা স্বীকৃতি পেতে গেলে কি কি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড লেখা দরকার সেটা বর্ণনা করা থাকবে। আর এটা করবে হচ্ছে ইন্ডাস্ট্রি, এই তো? জি স্যার, সেরকমই বললো স্যার। হুম। এটা এরকম বলতে পারে কিনা, কোনো জি। কর্মসংস্থানে কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং মনোভাব নির্ধারণ করাকে বোঝায়। না, ওইটা মনোভাব নির্ধারণ করাটাকে তো আহ, মানে যদি থাকে তাহলে সেটা তো তার ভিতরে কম্পিটেন্সি আসলো। এখন কি কি কম্পিটেন্সি দরকার সেইটা যে সেখানে বর্ণনা করা থাকবে, সেটাই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি কিভাবে বুঝবো যে আমার এই কম্পিটেন্সি দরকার? তার একটা গাইডলাইন থাকা লাগবে না? হুম? জি স্যার। আর যদি তাহলে কি গাইডলাইন না থাকতো, আমি যদি সিলেবাস। হ্যাঁ। মানে কোনো ওই যে স্যার যেটা বলো, কোনো ইন্ডাস্ট্রি বা নির্ধারিত গাইডলাইনে যে কর্মসংস্থানে কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং মনোভাব নির্ধারণ করাকে বোঝায়। নির্ধারণ করা যে বইটাতে থাকে সেটা হচ্ছে সিএস। নির্ধারণ তো করে দিছে, আর সেটা যেখানে লিপিবদ্ধ থাকবে সেটা হচ্ছে সিএস। এই যে ওই যে স্পেসিফিকেশন অফ পারফরমেন্স একটু বর্ণনা করা থাকবে। যতটুকু আলোচনা হলো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, এটা বুঝতে পারছি, এবং এইটুকু যদি আর একটু সাজায় গোছায় লিখে দিতে পারেন তাহলে ভালো হয়। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আবার এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাকে আবার হচ্ছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলা হয় আর কি, যেহেতু এটা ইন্ডাস্ট্রি করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে কেন ইন্ডাস্ট্রি করতেছে?
কারণ অ্যাট দ্য এন্ড আমরা কাজ শিখে ওই ইন্ডাস্ট্রিতে যাব। তো ইন্ডাস্ট্রি বলে দিবে যে আমার এই কাজের জন্য এই স্ট্যান্ডার্ড এই কাজ জানা লোক দরকার, মানে আমার এইখানে কাজ করতে হলে তাকে এই সেকশনে এই কাজ জানাগুলো লোক দরকার। এই যে এই কাজ জানাগুলো, যে এই কাজ, এইগুলা যারা যে জায়গায় লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে সিএস, সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ফর্মাল সংজ্ঞায় আর অত যাব না, ইউনিট অফ কম্পিটেন্সি পড়ছি, এগুলাও দেখছি, এগুলাতে আর যাব না। টাস্ক অ্যানালাইসিস, কারিকুলাম ডকুমেন্ট, ওকে ঠিক আছে, এই পর্যন্তই পড়লে হবে, এগুলা আর আমাদের আপাতত লাগবে না। এখন কি ওই কোশ্চেনের ক্লিয়ার হয়েছে? স্যার আমি বলতেছিলাম স্যার ওই যে কম্পোনেন্ট যে 9টা আছে আমাদের, ওই 9টা যদি আরেকটু একটু বলতেন। আচ্ছা, এই যে এই পার্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি, এটা জি স্যার। এটা কম্পোনেন্ট না, এটা ইউনিট অফ কম্পিটেন্সির পার্ট। আমরা যে সিএস দেখছি না, সিএস এর ভিতরে যে ইউনিট অফ কম্পিটেন্সি যেখানে বর্ণনা করা ছিল, সেখানে এই জিনিসগুলো ছিল, আপনারা দেখলে কিন্তু করতে পারবেন। যে ইউনিট কোড অ্যান্ড টাইটেল, প্রথমে টাইটেল ছিল, তারপর ইউনিট কোড ছিল। টাইটেলে তো ওই ইউনিট অফ কম্পিটেন্সির নামটা লেখা থাকে, কোডে একটা ওইটাকে ট্র্যাকিং করার জন্য একটা কোড দেওয়া হয়, সেটা থাকে। তারপরে এটা কত ঘন্টার, এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কত ঘন্টায় কভার করা যাবে, তার একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে যেটাকে বলা হয় নমিনাল আওয়ার। এরপর ইউনিট ডেসক্রিপ্টর, আমরা এখানেও দেখছি যে একটা ইউনিট ডেসক্রিপ্টর আছে। যে আচ্ছা, একটু মিউট করলে ভালো হয়, এই নয়েজ আসতেছে। ইউনিট ডেসক্রিপ্টর আছে, যে যেখানে ওই যে এই ইউনিটের সম্পর্কে একটা শর্ট সামারি থাকে আর কি। এলিমেন্ট থাকে বাম পাশে, ডান পাশে থাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর রেঞ্জ অফ ভেরিয়েবল নিচেই থাকে এবং রেঞ্জ স্টেটমেন্ট, মানে যে আমরা পিসির ভিতরে বা পারফরমেন্স ক্রাইটেরিয়ার ভিতরে যে ভেরিয়েবল গুলা থাকে সেইগুলার আবার রেঞ্জ স্টেটমেন্ট নিচের দিকে যে বর্ণনা করা থাকে। আর সবশেষে থাকে এভিডেন্স গাইড। এই এভিডেন্স গাইডের ভিতরে আবার কি কি থাকে, ওই যে আমরা দেখলাম যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং অ্যাটিটিউড, আন্ডারপিনিং স্কিল, এইগুলা বর্ণনা করা থাকে। অ্যাসেসমেন্ট প্রসেস, অ্যাসেসমেন্ট কনটেক্সট, অ্যাসেসমেন্ট মেথড, এই জিনিসগুলো হচ্ছে বর্ণনা করা থাকে এভিডেন্স গাইডের ভিতরে। এই এভিডেন্স গাইডের থেকে কালকে প্রশ্ন ছিল বেশি স্যার। এভিডেন্স গাইডের তো প্রশ্ন ছিল, প্রশ্নগুলো ছিল এরকম: হুইচ টার্ম আর নট ইনক্লুড ইন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, হুইচ টার্ম ইজ ইনক্লুড ইন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এরকম 3-4টা প্রশ্ন ছিল। হুম। কারিকুলাম নিয়ে পরে একদিন আলোচনা করব, এটা বিশদ আলোচনা। এবং এখানে ওই যে ট্রেনার পার্টের সিএস যখন পড়বো তখন আলোচনা করব। কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে তো আলোচনা হয়েছে, এগুলো আমি আলোচনা হয়ে গেছে। ওয়ার্ক প্লেস ইস্যু আমাদের আর এখন টপিকসে নাই।
ওকে, আজকে যতটুকু আমরা পড়লাম বা বুঝলাম এতটুকু নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, কারিকুলাম ডকুমেন্ট নিয়ে দুটো প্রশ্ন ছিল স্যার। জি বলেন না, দেখি হয়তো অ্যান্সার করা যায় কিনা। ওর ও বলছিল যে লার্নিং আউটকাম ইজ এ কারিকুলার টার্ম, ওই যে ইন্ডাস্ট্রি টার্ম আর কারিকুলার টার্ম, এই টার্মগুলো নিয়ে কিছু দুই একটা প্রশ্ন ছিল। ওকে, লার্নিং আউটকাম হচ্ছে কারিকুলামটা, ওটা মানে বুঝতে পারবেন। আমি ওই কারিকুলাম নিয়ে যখন আলোচনা করব তখন থাক না, সব এক সমাধান হয়ে গেলে তো এটা একটু পরে হোক। আজকে তো বলতে চাচ্ছিলাম যে কালকের যে কোশ্চেন আমরা যে এক্সামটা দিলাম ওইটা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যেত আর কি। না স্যার, ওইটা নিয়ে আলোচনা করলে আরো কনফিউশন বাড়বে না স্যার। আপনারা যেগুলা পারছেন, যেগুলা পারার দরকার সেগুলা পারছেন, এটা হচ্ছে অনেস্ট। ওইটা নিয়ে আলোচনা করার জন্য আজকে তো স্যার এই ক্লাসটা নিল। হ্যাঁ, এখন আপনি দেখেন আবার ওর ভিতরে আপনি কালকে যদি 20টা পারেন, আজকে কমপক্ষে 30টা পারবেন। ঠিক আছে স্যার। কারণ আমরা মৌলিক বিষয়গুলো না পড়ে কোশ্চেনে আলোচনা করলে আপনি তো রিলেট করতে পারবেন না, বুঝছেন না স্যার? ওর ভিতরে অনেক কোশ্চেন আছে যেগুলা অন্যান্য সিবিএলএম থেকে আসে, অন্যান্য ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আসে, তো সেইগুলা নিয়ে এখন আলোচনা করলে আপনি রিলেট করতে পারবেন না, ঠিক আছে? এই আর কি। তাহলে স্যার কোন কোন জায়গায় এই কম্পিটেন্সি সিএস কে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলছে, এবং ওরা বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কম্পোনেন্ট অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি এলিমেন্ট স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি কম্পোনেন্ট কোনটা, এইভাবেও কিছু প্রশ্ন করছিল। ওই যে কম্পোনেন্ট, ওই যে ওইগুলাই, ওই যে Right, 8টা বা sir. 9টা দেখালাম ওইগুলাই। স্যার কাল আর একটা কোশ্চেন হচ্ছে ওই যে কালকে যে এক্সামটা দিয়েছি ওই এর 1 নম্বর যে কোশ্চেনটা ওই ইনক্লুসিভিটি ওইটা সঠিক অ্যান্সার হবে কোনটা স্যার? ওটা সঠিক অ্যান্সার তো দেখাই দেওয়ার কথা, পাইছেন না খুঁজে? স্যার ওইখানে ছিল না, ওই যে আচ্ছা দেখে নি। দেয়া ছিল না। না, ওরা বলছে সঠিক কোনো অ্যান্সার নাই, মানে সবগুলাই ব্ল্যাঙ্ক। কিন্তু ইনক্লুসিভিটির যে জিনিসগুলো ছিল ওখানে ছিল। স্যার এখানে তো ওই যে এন অল অ্যাবভ হবে স্যার, অল অ্যাবভ। সব কয়টা কি যেটা হ্যাঁ হ্যাঁ, অল অ্যাবভ। স্যার কালকে ওই কিন্তু ওইটা তো এটার ভুল কারণ আছে, ওইটা তো সঠিক। এটার কারণ হচ্ছে এর অ্যান্সার সেট করা নাই, হ্যাঁ ফর্মে অ্যান্সারটা সেট করা নাই। আচ্ছা অ্যান্সারটা সেট করে দিচ্ছি আগে। না স্যার, এটা আবার আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে ঠিক আছে। ওরা অল অ্যাবাভ লাগছে সি নাম্বার। না, ওটা সাফল করা আছে স্যার, আপনার কাছে সি দেখাইলে আরেকজনের কাছে হয়তো ডি দেখাবে। হ্যালো, জি স্যার। স্যার বলছি স্যার আগের ক্লাসগুলো কি আমরা পাবো স্যার? পাইলে ভালো হতো স্যার, মানে একটু প্র্যাকটিস করতে পারতাম। সরি স্যার, বারবার বলতেছি কিন্তু কাজটা করতে পারতেছি না। আহ, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি হচ্ছে কুষ্টিয়া বসে। ও আচ্ছা স্যার, ঠিক আমি করে দিব না স্যার 2-1 ভিতরে। আচ্ছা ঠিক আছে। স্যার কোশ্চেনগুলোর সিরিয়াল কি এক ছিল সবার? না, ওটাও মনে হয় সাফল করা, নাও থাকতে পারে। ও
আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা যে আসলে কেমন ধরনের কোশ্চেন হয় বা হতে পারে, কিরকম করতে হবে। এখন আপনারা পড়লে আরো রিলেট করতে পারবেন আর কি। ঠিক আছে? স্যার গতকালকের যে প্রশ্ন আসছে এই